প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে স্বাগত জানাচ্ছি। আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট নজমুল হক নান্নু, চেয়ারম্যানের উপদেষ্টা বিএনপি। নান্নু ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের, কেবল ক্ষমতা হস্তান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা, বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। দৈনিক আমার দেশ, নতুন মন্ত্রী এমপিদের শপথ আজ, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফেসিবাদ ফেরার পথ বন্ধ হবে। দৈনিক ইত্তেফাক, নতুন প্রজন্মের তারেক রহমান সরকারের যাত্রা শুরু আজ, এখন আমার যাওয়ার পালা, সফলতা ব্যর্থতার বিচারের ভার আপনাদের ওপর থাকলো, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে ডক্টর ইউনূস। দৈনিক ইনকিলাব, তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বপ্নের যাত্রা শুরু। দৈনিক নয়া দিগন্ত, উচ্চকক্ষ গঠনে কোন পথে যাবে সংসদ, জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ, সংস্কার বিচার ও নির্বাচনের লক্ষ্য অর্জন করেছে অন্তর্বর্তী সরকার। দৈনিক যুগান্তর, রাষ্ট্রপতি পদে আলোচনায় যে তিন নেতা, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু। দৈনিক সমকাল, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা আজ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নতুন সরকারের যাত্রা আজ। দৈনিক কালের কণ্ঠ, বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান বৃদ্ধি সরকারের বড় পরীক্ষা, তরুণ প্রবীণ দক্ষ মিলে মন্ত্রিসভা। দৈনিক মানব জমিন, নতুন যাত্রা প্রস্তুত সংসদ, 12 মন্ত্রী 18 প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা। দৈনিক দেশ রূপান্তর, তারেক রহমানের স্বপ্নযাত্রা, দেশের 17তম প্রধানমন্ত্রীর শপথ আজ। দৈনিক কালবেলা, বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা, ভবিষ্যতে আর কোনো জালেম মাথাচাড়া দিতে পারবে না। দৈনিক বণিক বার্তা, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত 37 বাড়ি ও গাড়ি, সংসদ সদস্য মন্ত্রীদের শপথ আজ। দ্য ডেইলি স্টার, ন্যাশনাল টার্নস এ নিউ ফেজ টুডে, 18 months after the purging lawmakers elected cabinet take oath of office. Struggle for a just Bangladesh must continue, says Yunus in his farewell address. The New Age, continuous struggle for a just democratic country, Yunus. BNP forms new government today. Daily Observer, MPs take oath at JS complex this morning. Farewell speech, see a stage struggle for a just democracy. নানু ভাই, আমরা দেখেছিলাম বিভিন্ন পত্রিকার যে শিরোনাম খবর, কিন্তু একটাই, অবশেষে আজ শপথ নিতে যাচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন যেই জোট সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত হয়েছে, তারেক রহমানের নতুন অভিযাত্রা। আপনার প্রথমে শপথ নেবেন কিছুক্ষণের মধ্যেই 297 জন সংসদ সদস্য, বিকেলে শপথ নেবেন মন্ত্রিসভা। এরই মধ্যে বিভিন্ন আলোচনা আসে, কারা আছে মন্ত্রীতে, নবীন প্রবীণদের মিশ্রণ থাকতে পারে এই মন্ত্রিসভায়। কেমন মন্ত্রিসভা দেখতে চান? দেখুন, আজকের এই দিনটার জন্য সঞ্চালক মহোদয়, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন চমৎকার সঞ্চালনার জন্যে। এবং প্রথমেই বাংলা ভিশনের সকল বন্ধু যারা আছেন, যারা পরিচালনা করছেন এবং যারা দর্শক এবং শ্রোতা, বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরের সকলের প্রতি শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন, আজকের যে প্রভাত, আজকের যে সূর্য, এই সূর্যের জন্যে, আজকের এই সূর্যের আলোর জন্যে আমাদের অনেক ত্যাগ ও তিতিক্ষা রয়েছে, রক্ত, আত্মদান। প্রায় 20 বছর, 2007 সালের পর থেকে এত অত্যাচার, স্বাধীনতার পরে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত আত্মত্যাগ বোধহয় কোথাও নেই। সুতরাং যাদের আত্মত্যাগে এবং যাদের প্রাণদানে আজকের এই গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ হবে, সেই কথাটা যারা আত্মদান করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমাদের থাকলো। আর যারা সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়া, তারা তো এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যে সংবাদ সরবরাহ করে ত্যাগ তিতিক্ষা
তাদের যে অবদান রয়েছে অসাধারণ এই অবদান। তা আপনাকে সেটা বেনজির ভাই আপনাকে আমি বলি যে আজকের সবচেয়ে একটা দুঃখ হয় এখানেই, যিনি সারা জীবন আন্দোলন করলেন কিন্তু আপোস করলেন না, তিনি তো অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতেন। আমি ম্যাডাম খালেদা জিয়ার কথা বলছি। খুব দুঃখ হয় যদি আর কিছুদিন বেঁচে থাকতেন উনি, তাহলে উনি দেখে যেতে পারতেন যে তার সংগ্রাম পরিপূর্ণতা লাভ করেছে। আর যে ছেলেটি ছোট ছিল, বেগম খালেদা জিয়া দেখেছেন ছেলেটি ছোট আছে, ধীরে ধীরে বড় হচ্ছে। একটা কথা আছে না, আমাদের সেই ছেলে কবেই বড় হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, তারেক রহমান কথায় বড় নয়, কাজে বড় হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন। তারেক রহমান এত বক্তব্য দিয়েছেন, কোথায় তিনি বলেননি যে আমাকে ক্ষমতায় যেতে হবে। তিনি বলেছিলেন জনগণ যদি আমাকে দেশ পরিচালনার জন্য যদি দায়িত্ব দেয়, এইটাই বলেছেন। কিন্তু তিনি সকলকে নিয়েই আমি এই দেশ গঠন করব, মন্ত্রিসভা গঠন করব। তিনি যারা এখান থেকে জয়ী হতে পারেন নাই, পরাজিত হয়েছেন, এ কথা কখনোই বলেননি। শব্দ প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। যে কোনো রাজনীতিবিদ, যে কোনো আমলা অথবা যে কোনো ব্যক্তি যখন শব্দ প্রয়োগ নিয়ে কথা বলবেন, সতর্ক হতে হবে। পরাজিত না বলে বিজয়ী হতে পারেননি, এই ধরনের বাড়িতে গিয়েছেন, ছুটে গিয়েছেন তিনি, নেতাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে ভালো ব্যবহার করেছেন। আমরা এই বিষয়টি আমরা রাজনীতিতে নতুন ধারা এতদিন যেটা ছিল না, আমরা দেখেছি পরাজিত বা যারা কিন্তু তারেক রহমান কিন্তু সেটা নতুন করে, বিশেষ করে জামাতের আমিরের সাথে দেখা করেছেন, গতকাল সবশেষ ইসলামী আন্দোলনের সাথে। তার রাজনীতিতে নতুন ধারা এনে দিয়েছেন তিনি। রাজনীতিতে এই নতুন ধারার প্রয়োজন এই জন্যই ছিল যে আজকে যে কোনো একটা ভালো কাজ করতে গেলে আমাদেরকে আজকে সকলের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কেউ যদি সেই প্রসারিত হাত, ভালো কাজে যদি সে হাত না ধরতে চায়, না করে, তাহলে জনগণ কিন্তু বিচার করবে। জনগণ অনেক সচেতন হয়ে গেছে, জনগণকে অনেক মূল্য দিতে হয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ বেনজির ভাই। সেটা হলো যে নতুন এবং পুরনো। দেখুন, নতুনদের যে ধারা একটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একটা অসাধারণ একটা ধারা। তরুণরা কিন্তু রাজনীতিতে সেখানে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এগিয়ে এসছে। এই তারুণ্যের জয়যাত্রা কিন্তু অব্যাহত থাকার জন্যেই তারেক রহমানই সেখানে এই তারুণ্যের নেতৃত্বের জন্য এবং প্রবীণদের সমন্বয়ের জন্য তিনি কিন্তু উদারভাবে তিনি গ্রহণ করেছেন। এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রনায়ক হতে গেলে এবং এখানে স্টেটসম্যান বলতে যেটা বোঝা যায়, সেক্ষেত্রে তারেক রহমান তার প্রজ্ঞা এবং জ্ঞানের পরিচয় দিয়েছেন। আমি কখনোই এই চাটুকারিতা পছন্দ করি না, কারণ একজন নেতার এখানেই কিন্তু চাটুকারিতার জন্য অনেক মানুষ। আমি জীবনে কোনোদিন আমার কিছু প্রয়োজন নেই, কিন্তু যেটা সূক্ষ্ম সমালোচনার প্রয়োজন সেটা গঠনমূলকভাবে পজিটিভ ওয়েতে সমালোচনা করতে হবে। আজকে যদি আমাকে আপনি জিজ্ঞাসা করেন যে 100 দিনের কাজ কি হবে, তাহলে আমি বলবো যে প্রথমেই তাকে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ বাজার ব্যবস্থায় মানুষ সকালে গিয়ে দেখবে বাজারে আমাকে আমার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ আছে কিনা। আর সেই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে গেলে কোথায় হবে? দুর্নীতি। সুতরাং এই দুর্নীতির মাধ্যমে বাজারকে আজকে সেখান থেকে ধ্বংস করছে, এখান থেকে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে এই বাজার ব্যবস্থা। সুতরাং দুর্নীতি দূর করতে হবে। আর এই দুর্নীতি দূর করতে হলে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। অর্থাৎ সুদীর্ঘকালের যে আমলাতান্ত্রিক যে সংস্কার আছে, আমলাতান্ত্রিক যে জটিলতা আছে, সেটাকে ভাঙতে হবে। সুতরাং সেখানে হাত দিতে হবে। এর পরবর্তী সময়ে কর্মসংস্থান, কত মানুষের কর্ম নাই, কর্মসংস্থান, সেগুলো করতে হবে। কিন্তু একটি জিনিস ভাবতে হবে যে আমাদের দেশটা লুণ্ঠন হয়েছে। এ কথাটা আপনাকে আমি বলেছি ভাই সঞ্চালক মহোদয়, আপনি জানেন যে যখন উপনিবেশিক শক্তি যখন উপনিবেশ স্থাপন করত, সেই দরিদ্র দেশের সম্পদ কাঁচামাল লুণ্ঠন করে তার নিজের দেশে নিয়ে যেত, ইউরোপে। সেটা ইংল্যান্ড হতে পারে, ফ্রান্স হতে পারে, স্পেন হতে পারে, ইটালি হতে পারে, পর্তুগাল হতে পারে। আমাদের দেশে কি হয়েছে? নিজের দেশের সম্পদ লুণ্ঠন করে
অন্য দেশে নিয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার না? সুতরাং যেই সরকার এই কাজটি করেছে সেই সরকারের আদৌ কোনো জনগণের সমর্থন আছে কিনা আমি সন্দেহ পোষণ করি। সুতরাং এই জটিল আবর্তের মধ্যে তারেক রহমানের মতো একটি তরুণ নেতা আজকে এই কাজ করতে হলে তাকে সঠিকভাবে গাইড করতে হবে, এবং সেরকম গাইড করার মতো মানুষ বিএনপিতে আছে। আমি যাদেরকে বহুকাল আগে থেকে চিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমার পরিচয়, আমরা যখন ছাত্র ইউনিয়ন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি আপনার পূর্ব বাংলা ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, ডক্টর মাহবুবুল্লাহ ছিলেন প্রেসিডেন্ট। ওই সময় আমাদের মামলা, জেল, জুলুম, মুক্তিযুদ্ধের সময় আমরা আহত। আমি মির্জা ফখরুল ইসলাম উনিও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, উনি ছাত্র ইউনিয়নে ছিলেন, এবং একটা বিশাল সংগঠন ছিল আমাদের। এবং এই সংগঠনের মধ্যে আমি বারবারই বলতে হয়, আমি দুঃখিত, আজকে সাদেক হোসেন খোকা আমাদের, সে কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, আমরা একই সংগঠনের মধ্যে মানুষ হয়েছিলাম। তার ছেলেটা রাজনীতি করছে, সম্ভাবনাময় ইশরাকের কথা আমি বলছি। আমার এক বন্ধুর মেয়েকে বিয়ে করেছে রিসেন্টলি, যেও আমার প্রেসিডেন্ট ছিল ছাত্র সংগঠন, নূর মোহাম্মদ খান। তো এখন এই যে একটা বিরাট অংশ আছে এখানে, এর মধ্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস আছে, এর মধ্যে বরকতুল্লাহ বুলু আছে, সিনিয়রদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান আছেন, এবং এখানে আরও অনেকেই আছেন যারা আজকে সঠিকভাবে, নজরুল ইসলাম খান একজন সম্ভাবনাময় নেতা। সুতরাং সব কিছু মিলিতভাবে আজকে এই দেশকে পরিচালনার জন্য তারেক রহমানের পাশে থেকে সঠিক পথে আনতে হবে, এবং এর অর্থনীতিকে দাঁড় করাতে হবে, শিক্ষানীতিকে দাঁড় করাতে হবে, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে করে আমাদের দেশপ্রেম থাকে, যাতে করে দেশের সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সেটা যেন থাকে। এখানে কোনো কিছুই অতিরিক্ত বলার কোনো কিছু প্রয়োজন আছে বলে আমরা কেউই মনে করি না। এবং আপনি জানেন যে নিশ্চয়ই বেগম খালেদা জিয়া এই দেশের নারী শিক্ষার যে প্রসার করেছেন, বিএনপির সবচেয়ে বড় কথা হলো যে এদের প্রচার সেল ব্যাপকভাবে এটা তারা করতে পারে না। হয়তো সেখানে তাদের মধ্যে কোনো অসুবিধা ছিল, সেখানে নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এখন সেটা করতে পারবে। তাহলে আসুন আমরা আজকে সেখানে মিডিয়া, সংবাদপত্র, এদের স্বাধীনতা, পরিপূর্ণতা, আইন ব্যবস্থা, যে আইনের জটিলতা নিয়ে অনেক বিতর্ক হয়েছে দেশে বিদেশে, আমরা আইন বিভাগকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিতে চাই, এবং সেই পদক্ষেপ তারেক রহমান গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি, আর বিশ্বাস করতে পারি। বিশেষ করে ভূ রাজনৈতিক, যে আপনি জানেন, বিশেষ করে ডিপ স্টেট আমরা বলে থাকি, ভূ রাজনীতির ক্ষেত্রে তারেক রহমানের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের যে সম্পর্কের টানাপোড়েন, চীনের সাথে সম্পর্ক, তারেক রহমানের নেতৃত্বে নতুন এই সরকার ভূ রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? ভূ রাজনীতির ক্ষেত্রে কার্যকর ভূমিকার ক্ষেত্রে তারেক রহমান তার বক্তব্য দিয়েছেন। তারেক রহমান বক্তব্য দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, স্পষ্ট করে বলেছেন উনি সার্ককে পুনরুজ্জীবিত করবেন, এবং সার্ক প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং আর জিয়াউর রহমান ছিলেন তখন, মাহমুদ আব্দুল কাইয়ুম ছিলেন মালদ্বীপে, এবং অন্য যারা ছিলেন তখন তাদের সাথে সার্ক গঠন করেছিলেন। দক্ষিণ এশীয় যে আমাদের মধ্যেকার একটা সম্প্রীতি, আঞ্চলিক সহযোগিতা, সম্প্রীতি, অর্থনৈতিক, মানবিক, সমাজ কল্যাণ, বিভিন্ন ধরনের কাছাকাছি আসার জন্য সেইটাকে উনি আবার নতুন করে রিভাইভ করার জন্য চেষ্টা করব। আর একটি কথা বলেছেন যে আমাদের প্রতিবেশী সকল দেশের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে, নিশ্চয়ই করতে হবে, কেন করব না। কিন্তু একটি কথা আছে যে আমাদের দেশের যে সমস্যাগুলো আছে, যেটা আন্তর্জাতিক আইন, আঞ্চলিক আইন, সেই আইনের ধারা অনুযায়ী স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলোকে বজায় রেখে, আমাদের আত্মসম্মানকে বজায় রেখে আমরা নিঃসন্দেহে যে কোনো শক্তির সাথে, আমরা যে কোনো প্রতিবেশীর সাথে আমরা চুক্তিতে যেতে পারি। যেমন আপনি ধরুন তিস্তা মহাপ্রকল্প, এটা তো আমাদের প্রয়োজন, তাই না? এই তিস্তা মহাপ্রকল্প যারা আমাদের সাথে সঠিকভাবে চুক্তির মাধ্যমে এটা করতে পারবেন, বাংলাদেশের জনগণের এবং আমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারবেন, আমরা তো তাদের সাথেই চুক্তি করব, নয় কি? আমরা যদি সেখানে যে কোনো দেশ যদি চীনের সাথে যদি হয়, এবং আমরা যদি দেখি যে এটা আমাদের জন্য লাভজনক করতে পারি, যদি ভারতের সাথে হয়,
লাভজনক, নিশ্চয়ই আমরা সেটা করতে পারি। এছাড়াও আমাদের বড় সমস্যা রয়েছে রোহিঙ্গার সমস্যা। এই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না, এই হবে কিন্তু হচ্ছে না। এটা আমাদের জন্য একটা বিরাট ঘটনা, যেটা আমাদের করতে হবে। আপনি আরও একটি বিষয়ে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, যে আছে আমাদের দেশে বেকার সমস্যা। একটা অনেক বিপুল সংখ্যক মানুষ, তাদের চাকরি নেই। অনেকে শিক্ষা গ্রহণ করেছেন, শেষ করেছেন, তাদের চাকরি নেই। সুতরাং যদি কর্মসংস্থান না হয়, তাহলে একটা দেশে সেখানে সঠিকভাবে সুশৃঙ্খলভাবে একটা দেশ গঠন করা কঠিন। কিন্তু শেষ কথাটি হলো এই, যে আপনি একটু সময়ের প্রয়োজন আছে। এই দেশটা তো কিন্তু আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন এবং আপনার অর্থনীতির যে অবস্থান, সেটা একটা কঠিনতর স্তরে চলে গেছে। যে সেই জন্য আমাদের দায়বদ্ধ হয়েছে অনেক, যেমন রূপপুর আণবিক প্রকল্প, এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এছাড়াও কয়লা প্রকল্প আছে সুন্দরবনে, যেটা বাইরে আদানিদের সাথে যেটা একটা সম্পর্ক রয়ে গেছে, বিদ্যুৎ প্রকল্প। এ ধরনের বহু বিতর্কিত অনেক চুক্তি আগের সরকার করে গেছে, যেগুলো অত্যন্ত ন্যায়সঙ্গত চুক্তি নয়, যেগুলো একটা দেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার এটা ক্ষতিকর। কেমন করে এটা হলো? আজকে এটা দুঃখ হয় জানেন, একটি কথা আমি না বলে পারছি না, বলতে চাচ্ছিলাম না। কেমন করে আপনার এক মা অন্য একটা মায়ের সন্তানকে কুলাঙ্গার বলে? এটা কি বলতে পারে? তাহলে যে মায়ের সন্তানকে অন্য একজন কুলাঙ্গার বলবে, তার অন্তরে বিদ্ধ হবে যে আমার ছেলেটাকে তুমি এই গালি দিলে কোনো কারণ ছাড়াই। রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানে থেকে সেই গালিটা সহ্য করতে হয়েছে বেগম খালেদা জিয়ার। আর তাঁরই সন্তান আজকে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে আজকে সঠিক একটা নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছে। সুতরাং বেনজির ভাই, আপনি নিজেও উপলব্ধি করছেন যে কিছু মানবিক গুণ অবশ্যই রাজনীতিবিদদের মধ্যে থাকতে হবে। আমি তার সাথে আমায় অনেক ব্যাপারে ডিফার করতে পারি, কিন্তু তার সত্য এবং ন্যায়ের কথার জন্য আমার প্রাণটা দিতে পারি। আমি তার সাথে ডিফার করি হয়তো, কিন্তু প্রাণটা দিতে পারি। এইরকম ধরনের মানসিকতা ছাড়া সাম্যমৈত্রী, স্বাধীনতা, এই যে ফরাসি বিপ্লবের এই মূলমন্ত্রের প্রতি এরকম ধরনের নিষ্ঠাবান না থাকলে একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলেই বাংলাদেশের মতো একটা বৃহত্তম জনগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করা দরকার। আপনি কি লক্ষ্য করে দেখেছেন, আমাদের নারীরা, আমাদের মহিলারা আজকে সর্বক্ষেত্রেই বঞ্চিত হয়। অনেক কথা বলা হয়, কিন্তু দেখা যায় যে বাস্তব ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং সর্বক্ষেত্রেই তারা যেন অনেকটা অবহেলিত হয়ে থাকে। এমনকি বাস এবং অন্যান্য যানবাহন যারা সেখানে থাকে, কর্মজীবী মহিলাদের অনেক কষ্ট হয়। যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, তারা কোথায় থাকে? তাদের বাসস্থান কোথায়? তাদের চিকিৎসা কোথায়? আজকে চিকিৎসা ব্যবস্থা এতই করুণ অবস্থা যে আপনি যদি হাসপাতালে যান তাহলেই বুঝতে পারবেন যে মানুষের কি কষ্ট। ধরুন একজন সাংঘাতিক কষ্ট, চলতে পারছে না, কিন্তু তাকে লাইনে যে সেখান থেকে হুইল চেয়ারের লাইনে যে ওই পিজি হাসপাতালে চিকিৎসার জন্য দাঁড়াতে হয়। আমি গত বর্ষে গিয়েছিলাম, আমি একজন প্রফেসরকে বললাম, এটা কী করে সম্ভব ভাই? তার সাথে তো কোনো মানুষ নাই, এখানে সে লাইন ধরে 2 ঘন্টা পরে সেই যে একটা টিকিট, ওখানে আপনি একটা নেবে, প্রেসক্রিপশন জমা দিয়ে তারপরে নিয়ে আবার ওষুধের জন্য, এক্সরের জন্য আবার দাঁড়াবে। এতে এই ব্যবস্থা তো ভাই চলবে না। এটা সত্যি, আপনি বিশ্বাস করতে পারেন, সবগুলো সরকারি হাসপাতালে গেলে কম পয়সা চিকিৎসা হবে, কিন্তু বিরাট ব্যাপার। এবং এই সুযোগটা গ্রহণ করছে প্রাইভেট যে সমস্ত আপনার মেডিকেল যে সমস্ত এই পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরি আছে, তারা অজস্র টাকা সেখানে নেয়। রিয়েজেন্ট কস্ট হয়তো দেখা যায় যে 40 টাকা, সেখানে তারা নিচ্ছে 300 টাকা। অর্থাৎ এই যে একটা বিশাল একটা অর্থনৈতিক এবং একটা বিরাট একটা ক্ষতিকর অবস্থা, সেটাকে গত 17 বছর তো আপনি দেখেছেন যারা ক্ষমতা ছিল, বিশেষ করে আপনার টাকা লুটপাট, দুর্নীতি করে আমাদের বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এবং অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় ছিল। অন্তর্বর্তী সরকার যেই কিছুটা আপনার সেটাকে আনতে পেরেছে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে যেই নতুন সরকার গঠন হতে যাচ্ছে, আপনি যেটা বললেন, বিশেষ করে দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতটুকু জায়গাতে কী কার্যকরী পদক্ষেপ নিতে পারে? হ্যাঁ, এটার কার্যকরী পদক্ষেপ উনি গ্রহণ করবেন সেটা এইভাবে যে বাজার ব্যবস্থা যেটা আছে সেটা মনিটরিং করে এবং সেটা যাতে সাবলীলভাবে চলতে পারে সেরকম দক্ষ পরিচালক, সৎ
এবং সে ধরনের একটা অবস্থান গঠন করার জন্য সেখানে তার উদ্যোগ গ্রহণ করবেন তিনি। এবং একটা জিনিস সত্য যে এই দেশে আজকে এই নির্বাচনের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের কি বিদায় নিচ্ছেন তাদের অবশ্যই ধন্যবাদ বা অভিনন্দন জানানো দরকার। অনেক দোষ ত্রুটি থাকতে পারে, যাই হোক না কেন। অন্তর্বর্তীকালীন সরকার একটা জিনিস উপস্থাপন করেছেন জুলাই সনদ, যে এই জুলাই সনদের যদি আজকে সঠিকভাবে যদি অনুসরণ করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে হয়তো এই দেশে আর ভবিষ্যতে কোনো কিছু হবে না। তবে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অবস্থান দেখেছি, প্রথম বিশ্বযুদ্ধের আপনিও দেখেছেন যে কোনো দিন কাগজে দিয়ে বা শাসনতন্ত্রে কি লেখা থাকলো, কাগজ কলমে কি লেখা থাকলো, তা দিয়ে একটা দেশের আপনার প্রতিক্রিয়ার শক্তিকে রোধ করা যায় না। প্রতিক্রিয়ার শক্তিকে রোধ করতে হলে সেখান থেকে দেশপ্রেমিক প্রগতির শক্তিকেই শক্তিশালী করতে হয় এবং মানসিক অবস্থানকে শক্তিশালী করতে হয়। সুতরাং আজকে যে বাজার মনিটরিং এবং অর্থনীতির যে লুটপাট করে নিয়ে গেছে, এই অর্থ কিন্তু কিভাবে এখানে আমাদের দেশের আমরা ফিরিয়ে আনতে পারি সেটাও কিন্তু একটু ভেবে দেখতে হবে, কারণ বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। জুলাই সনদ নিয়ে যেটা বলেছিলেন, গতকাল এনসিপি অবশেষে আপনার জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই সনদ বাস্তবায়নের জন্যই তারা সংসদে যাবেন। এবং আজকে কিন্তু এমপিরা 2টি শপথ করবেন, যেটা নিয়ে বলে যে প্রথম হচ্ছে সংসদ সদস্য হিসাবে, পরে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। তো যেহেতু আপনি একজন অ্যাডভোকেট লয়ার দীর্ঘদিন ধরে, এটা নিয়ে একটা ধোঁয়াশা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের হিসাবে বিএনপির সদস্যরা কি শপথ নেবেন, বা শপথ যিনি পড়াবেন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, উনি কি পড়াতে পারেন কিনা, এই নিয়ে একটু আইনগত বা সাংঘর্ষিক কিছু রূপ ধারণ করেছে। এই বিষয়টা কিভাবে ক্লিয়ার করে? আচ্ছা, একটা কথা এখানে বলা ভালো যে এনসিপি জুলাই সনদ নিয়ে এত আন্দোলন হলো, এত কিছু হলো, কিন্তু এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষর করলো না কেন নির্বাচনের আগে? এটা একটি প্রশ্ন আছে। আর নির্বাচনে যখন জনগণ এই জুলাই সনদকে গ্রহণ করলো, মেজরিটিতে যখন এটা গ্রহণ করলো, তখন তারা স্বাক্ষর করতে গেল। এটা সমীচীন হয়নি, কারণ অন্য অন্য সকল রাজনৈতিক দল যেখানে এটা করেছে তখন তাদের এ করাটা সমীচীন হয়নি। আর আপনি যেটা বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার এটা করতে পারেন কি না, হ্যাঁ, উনি করতে পারেন। এই জন্য করতে পারেন যে আজকে সংসদ সদস্যদের যে নির্বাচিত হয়েছে এবং এই নির্বাচিত হওয়ার জন্য যে আপনার এখানে তাদের যে গেজেট প্রকাশিত হয়েছে, সেটা নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে এই নির্বাচনের দায় দায়িত্ব এবং পরীক্ষা নিরীক্ষা করে এই গেজেট প্রকাশ করেছেন। যখন এটা বৈধ বলে প্রকাশিত হয়েছে তখন তিনি তাদেরকে শপথ গ্রহণ করার এখতিয়ার রাখেন, যদি সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার বা অন্য কোনো কেউ না থাকেন। সুতরাং এটা হতে পারে না, সেটা হচ্ছে সংসদ সদস্য হিসাবে যেটা পারে, কিন্তু বিষয়টা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের যারা সদস্য হবেন, এই এমপির মধ্য থেকেই তো বিএনপি যেমন তাদের দিবে, সেখানে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়াতে উনি কি পারবেন? বা সেখানে আপনার বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে যে বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে যে না, তারা একসাথে এই দ্বিতীয় শপথ নাও করতে পারে। এই বিষয়টা আইনগত কি আপনি কি বলেন? দেখুন, আইনগতভাবে এই বিষয়টা সম্পর্কে আপনার যেটা আছে যে এখানে প্রধান বিচারপতির যে কোনো ধরনের আপনার সংকট হলে প্রধান বিচারপতির সাথে আলোচনা করতে হয়। তো প্রধান বিচারপতির সাথে আলোচনা সাপেক্ষে এই বিষয়টি ওখানে আপনার সেই মুহূর্তেই এটার একটা সিদ্ধান্ত আসবে। সুতরাং এখন পর্যন্ত আইনমন্ত্রী, প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার তাদের মধ্যে এটা রয়ে গেছে। একটা বিষয় হচ্ছে আপনার অন্তর্বর্তী সরকার, যেটা আপনি বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং গত 18 মাসে এই অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, 18 মাসে এই সরকারের আমি সফলতা বলতে তারা এই জুলাই সনদটা গ্রহণ করেছেন, আর ব্যর্থতা বলতে পারে আমি একটু ব্যাপকভাবেই দেখতে চাই। কি জন্যে যে এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজার মনিটরিং হয়নি, এক। দ্বিতীয়ত বৈদেশিক সাহায্য আসেনি এখানে। তৃতীয়ত আমরা জানি যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক একজন পরিচিত খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ এবং যেহেতু নোবেল প্রাইজ পেয়েছেন পরিচিত, তা আমরা আশা করেছিলাম
যে বৈদেশিক এখানে আপনার চাকুরি যেটা আর কি, বৈদেশিক চাকরি, সেটা উনি হয়তো ব্যাপকভাবে করতে পারবেন মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে ব্যর্থতার পর্যবসিত হয়েছে, যেটা আমাদেরকে আশানুরূপ হয়নি। তৃতীয়ত, আমাদের এখানে যে নতুন ইনভেস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রি করা, সেগুলোর ব্যাপারে কোনো রকম উদ্যোগ হয়নি। কিন্তু তার বিপরীতে কি হয়েছে, বড় বড় প্রজেক্টের উনি এখানে গ্রহণ করেছেন তারা মন্ত্রী পরিষদ থেকে। এখানে আমাদের বেতন স্কেল তারা নির্ধারণ করেছেন, কিন্তু যে দায়িত্বগুলো ছিল একটি নির্বাচিত সরকারের, সে দায়িত্বগুলো তিনি গ্রহণ করেছেন। যার ফলে হয়েছে কি, যে নতুন সরকার এসে এটাকে কোন পর্যায়ে কীভাবে নেবেন, তাদের জন্য একটা সমস্যা, সংকট সৃষ্টি হতে পারে। এবং এত বড় প্রজেক্ট এবং এত কিছু করেছেন, যেটা একটা অর্থনৈতিক অবস্থানে দেখে একটু অবাক হতে হয়। এগুলো উনি না করলেও পারতেন, তাই না? এইগুলো উনি করেছেন আর কি। 55 বছর পর সংসদে বিরোধী দল হিসেবে যাচ্ছে জামায়াত ইসলামী। জি, আপনি দেখেছেন এবার ভোটের মাঠেও তাদের ভোটের অনুপাতিক হারে বেড়েছে, এবং জামায়াতের আমির গতকাল সাংবাদিকদের বলেছেন তারা সরকারকে চাইলে সব ধরনের সহযোগিতা করবে, সংসদকে প্রাণবন্ত করতে তারা কার্যকর করবে, গ্রহণ করবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমার কথাটা হলো যে জামাত তো একটা গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগেই আন্দোলনের পথে গিয়েছে। গতকাল তারা আন্দোলন করেছে, কারণ জামাত তার যে ধর্মীয় বা তাদের একটা শক্তি হিসাবে ধর্মকে অবলম্বন করে যে রাজনীতি নিয়ে এসছে, আমি আমার ব্যক্তিগত অভিমত মনে করি যে এটা শুভ লক্ষণ নয় একটা দেশের জন্য। দেশের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। 71 থেকে শুরু করে অনেক ঘটনা পুরনো বলা যায়। এটার ব্যর্থতা হচ্ছে আমাদের দেশে প্রগতিশীল বামপন্থী গণতান্ত্রিক শক্তির। আমাদের এখানে ব্যর্থতা হলো, আগের যে সরকার ছিল তারা যদি মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বাভাবিক পথে এগিয়ে যেতে পারতেন, তাহলে এই শক্তির উদ্ভব হতো না। কারণ এই ধরনের শক্তি আমাদের দেশকে সেখানে অগ্রগতিকে যতই সহযোগিতার কথা বলুক না কেন, কিছুদিন পরেই আমরা বুঝতে পারব। কারণ মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইজিপ্ট এবং অন্যান্য জায়গায়, তুরস্ক, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় এই শক্তি কখনোই আজকে সঠিক পথকে তারা দেখাতে পারেনি। আফগানিস্তান বলুন, ইরান বলুন। এবং নারীরা এখানে সবসময় নির্যাতিত হয়, এবং এটা একটা অত্যন্ত কঠিন সত্য কথা। সুতরাং আজকে দেশকে আপনি অগ্রগতির পথে নেবেন, সেই অগ্রগতির পথে নেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে আজকে এই পথ থেকে এগিয়ে আসতে হলে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবচেয়ে দুঃখজনক কী হলো জানেন বেঞ্জি ভাই, আমি আপনাকে বলি, এই দেশের বামপন্থীরাই হচ্ছে সবচাইতে, সেখান থেকে তাদের দুর্বলতা, তাদের সংগঠন বৃদ্ধি না হওয়া, বিকশিত না হওয়া। যখনই একটা ভালো শক্তি বিকশিত না হয়, তখনই খারাপ একটি শক্তি সেই সুযোগে বৃদ্ধি হতে পারে। এটা তো হবেই, কারণ শ্রেণী বিভক্ত সমাজের নিয়মিত এটা, এখানে তো দান্দিকতার মধ্যে দিয়ে বৃদ্ধি পাবে। সুতরাং এই বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করা দরকার ছিল। ওকে নানু ভাই, আমাদের সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। সঙ্গে থাকুন। শুভ সকাল।